এমন একটা বিকেল চাই প্রিয় মানুষটার কাছে, যেই বিকেলে একে অপরের হাত ধরে নীরব রাস্তায় হেঁটে বেড়াবো। বাতাসে আমার চুল এলোমেলো করে দিয়ে যাবে, আর তা খুব যত্ন করে কানের পাশে গুজে দিবে সে। একটা রিক্সা নিয়ে সারা বিকেল ঘুরবো, তার হাতে হাত রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা নিব, আর সে তা নিজ হাতে একটা একটা তুলে পরম ভালোবাসা নিয়ে খাইয়ে দিবে আমায়। এরপর আরেকটু সামনে গিয়ে দুইজন মিলে একটা আইসক্রিম ভাগ করে খাবো। শুনেছি এই ছোট্ট ছোট্ট কাজগুলোতেও ভালোবাসার জন্ম হয়। সে একটা বেলি ফুলের মালা নিয়ে আমার চুলে পরিয়ে দিবে। একসাথে নৌকায় করে ঘুরবো আমরা। কুলকুল পানির শব্দ ভেসে আসবে কানে। সেই পানিতে আলতা লাগানো পা দুটো ডুবিয়ে রাখবো আমি। পানি নিয়ে খেলা করব। বাচ্চা মতো মেতে উঠবো। সে কিছু বলবে না, আমার বাচ্চামো দেখে হাসবে। আবার তার মুখে পানি ছিটিয়ে মারতেই তার হাসি মুখ রেগে ফায়ার হয়ে যাবে। তখন আমিই হেসে দিব। আসার সময় কাচের চুড়ির বায়না করব। এরপর সে চুড়ি নিয়ে আমার হাতে পরিয়ে দিবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তার হাত ধরে কিছুটা পথ এগিয়ে দিয়ে 2 কাপ চা নিব দুজনে। বন্ধুর মতো আড্ডা হবে আমাদের। এরপর একটা রিক্সা ডেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা। রাতের আকাশের নিচে রিক্সায় করে বাড়ি ফিরবো আমরা। হুট তোলা রিক্সায় সে আমায় এক হাতে জড়িয়ে কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলবে ভালোবাসি। বাসায় ফিরবো দুজন। দিনটা থাকবে আমার কাছে খুব আনন্দের একটা দিন। আর এই আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যখন সে আমার হাতে একগুচ্ছ গোলাপ দিয়ে বলবে, তোমার না গোলাপ খুব পছন্দের? আমি মাথা দোলাবো, আর সে মুচকি হেসে গোলাপ গুচ্ছটা আমার দিকে এগিয়ে দিয়ে বলবে, আর আমার পছন্দ হলে তুমি দিবেন এমন একটা বিকেল উপহার হিসেবে আমাকে। এগুলো নিতান্তই অবাধ্য কাল্পনিক স্বপ্ন আমার, যা হয়তো কখনোই পূরণ হবে না। আমি যদি অন্য মেয়েদের মতো স্বাভাবিকভাবে চলতে পারতাম, তাহলে হয়তো আমার সাথে এই স্বপ্নগুলো মানানসই হতো। আবার একটা দীর্ঘশ্বাস নিল সে। একটু পরেই মাগরিবের আজান দিবে। ছাদ থেকে কাপড়গুলো আনতে হবে। ওদিকে তার প্রিয় স্বামী অন্য একটা মেয়ের বুকে শুয়ে আছে। অন্য কারো কাছে সুখ খুঁজতে ব্যস্ত সে। অর্ণব একটা পাতলা চাদরের নিচে ঈশিতাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এদিকে অর্থি তাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে ব্যস্ত। আজ সারাদিন ঈশিতাকে সময় দিল অর্ণব। দিন শেষে এখন পাতলা চাদরের নিচে একে অপরের সাথে মিশে আছে এক হয়ে। বুকের উপর শুয়ে থাকা অবস্থায় অর্ণবের চুলে হাত দিয়ে বিলি কাটছে ঈশিতা। অর্ণবের গাল ভর্তি কয়েকটা চুমু দিয়ে বলল, এই মেয়েটাকে কবে বের করবে বাসা থেকে? সব যেন দিন দিন অসহ্য লাগছে আমার কাছে। অর্ণব চোখ বুজে শুয়ে আছে। ঈশিতার কথায় কোনো ভাবান্তর নেই তার। অর্ণবের এমন নীরবতা দেখে রাগ হলো ঈশিতার। অর্ণবের বুক থেকে মাথা তুলে বলল, কী হলো, চুপ করে আছো কেন? তুমি কি সত্যি এই মেয়েটাকে বাসা থেকে বের করে আমাকে বিয়ে করবে, নাকি সব মিথ্যে আশ্বাস দিয়ে আবার আমার ব্যবহার করছো? অর্ণব এবার কপালে চামড়া ভাঁজ করে ঈশিতার দিকে তাকালো। অর্ণবের দৃষ্টিতে কোনো অন্যদিকে চোখ ফিরিয়ে নিল ঈশিতা। শান্তভাবে অর্ণব বলল, তোমার কি মনে হয়? ঈশিতার সোজা উত্তর, আমার কি মনে হয় আমি জানি না। আমি শুধু জানি আমি তোমাকে চাই। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এসব ঝামেলা সরাও। আমার কিছু ভালো লাগছে না। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল অর্ণব। আরও কিছুদিন যাক, হুটহাট কোনো কাজ করা ঠিক না। ঠান্ডা মাথায় করাই ভালো। আর যদি মেয়েটা না যায় আর সবাইকে বলে দেয় এসব তোমার জন্যই হচ্ছে, তখন? ও এটা করবে না, আর করার সুযোগও পাবে না। আর করলেও তা তখন বোঝা যাবে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল অর্ণব। হুট করে উঠে বসে ঈশিতা। ঈশিতার এমন কাণ্ডে অবাক হলো অর্ণব। সবকিছু বোঝার চেষ্টা করতে ঈশিতার দিকে তাকিয়ে রইল। হুট করে ঈশিতা বলল, মেরে দিব। অর্ণব একটু অবাক হয়ে বলল, মানে? ওর থেকে? তুমি কি পাগল? লাভ কি হবে? শেষে তো জেলেই পড়ে থাকতে হবে। কেউ জানলে তো জেলে যাব তাহলে। দেখো ঈশিতা, আমি কিছুই বুঝছি না তোমার মাথায় কি চিন্তা ঘুরপাক খাচ্ছে। সোজাভাবে বলি, তুমি ওর থেকে নিয়ে ঘুরতে বের হবে, বাকিটা আমিই দেখে নেব। এরপর সবাই জানবে এটা একটা অ্যাক্সিডেন্ট। অর্ণবের কাছে এতক্ষণ এগুলো ঈশিতার পাগলামো মনে হলো। এবার সিরিয়াস ভাব নিয়ে বলল,
তার মানে আমি আর ওই মেয়ে তোমার কাছে দুজনেই এক? আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে? আর বলো ভালোবাসো? অর্ণব কিচ্ছু না বলে চুপচাপ রইল। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলো অর্থি। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে বসলো ফোনটা হাতে নিয়ে। তখনই ভাইয়ার মেসেজ আসলো। খুশিতে যেন দু চোখ ভরে আসে অর্থির। খুশি মনে দ্রুত মেসেজ সিন করে সে। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। বাবা মার ঐশী কেমন আছে? তারাও ভালো আছে। আচ্ছা ভাইয়া, আমি কি তোমার আসল বোন না? আমি কি বাবা মায়ের আসল মেয়ে না? এমন কেন বলছিস? তাহলে এত দিন হয়ে গেল, তবুও আমি ভালো আছি কিনা এটা জানারও কারো সময় নেই। মনে হচ্ছে তোমরা যেন মুক্তি পেয়ে গেছো আমার থেকে। আমার তো খুব কষ্ট হয় তোমাদের জন্য। বাবা মায়ের কি আমার জন্য একটুও খারাপ লাগে না? মন খারাপ করিস না বোন, ইদানিং ব্যস্ততা একটু বেশি, তাই সময় হচ্ছে না। এই 2-1 দিনের মধ্যেই আমি দেখতে আসবো তোকে। মুহূর্তেই যেন অর্থির মনটা আনন্দে নেচে উঠল। খুশিতে হকচকিয়ে বলল, সত্যি ভাইয়া? সত্যি। আর ওখানে তোর কোনো কষ্ট হচ্ছে না তো বোন? না ভাইয়া, কি বলো, এখানে সবাই খুব ভালো। ওরা আমাকে নিজের মেয়ের মতোই আদর করে। মনে হচ্ছে আমি তোমাদের কাছেই আছি। খুব ভালো এখানে সবাই। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এর মাঝে দরজার সামনে তার শাশুড়ি এসে বলল, নবাবজাদির মতো যে এখানে বসে আছো, রাতের খাবার কি আমাদের কপালে জুটবে? নবাবজাদির মতো ফোন গোতাতে রাতের খাবার রান্না করবে কে? কথা বলারও তো শক্তি নেই। সারাদিন ফোন নিয়ে করোটা কি শুনি? এটা তোমার বাবার বাড়ি নয় যে পায়ের ওপর পা তুলে খাবে। আর প্রতিদিন সন্ধ্যায় যে চা বানিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তা কি ভুলে গেছো? ফোন রেখে দ্রুত সেই কাজে হাত লাগাও। শাশুড়ি এক গাদা কথা শুনিয়ে চলে গেল সেখান থেকে। সারাদিন কাজ করে এখন মাত্র একটু ভাইয়ার সাথে কথা বলার জন্য ফোন টিপছিলাম, আর বলছে সারাদিন ফোন নিয়ে থাকি। একটা নিঃশ্বাস ছেড়ে ভাইয়াকে আবার মেসেজ দিল। আচ্ছা ভাইয়া, এখন আসি, পরে কথা বলবো। মা ডাকছে আমায়। বলেছি না, ওরা আমাকে নিজের মেয়ের মতো ভাবে। একটু চোখের আড়াল হলেই ওরা খোঁজে, তাদের কাছে ডেকে নিয়ে যায় আমাকে। এখানে সবাই খুব ভালোবাসে আমাকে, খুব। রাত তখন 11টা। সবাই খেয়ে ঘুমিয়ে গেছে, আর অর্থি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চুপচাপ। পরিবেশটা কত সুন্দর। একটু একটু করে নিস্তব্ধ হয়ে যাচ্ছে রাতটা। সবাই ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে রাতটাকে একা করে দিয়ে। তার একটা স্বপ্ন ছিল, এমন নির্জন রাতে প্রিয় মানুষটার কাঁধে মাথা দেখে একসাথে ছাদে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে তার কথা শুনবে। কিছুক্ষণ ধরে অর্থির দিকে চেয়ে আছে অর্ণব। অর্থির ফর্সা ত্বক, চিকন ঠোঁট, মায়াবী চোখ যেন মুহূর্তেই মুগ্ধ করে ফেললো তাকে। অর্থের মাথা থেকে পা পর্যন্ত চেয়ে একটা ঘোরের মাঝে চলে গেল সে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মায়াবতী মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। হুট করে কেউ এসে পেছন থেকে জড়িয়ে ধরতেই কেঁপে ওঠে অর্থি। কানের পাশে ঠোঁট ছোঁয়াতে সারা শরীর অবশ হয়ে যায় তার। পেছনে ফিরে তাকানোর আগেই তাকে কোলে তুলে নেয় অর্ণব। কিছু বলার শক্তিও যেন পাচ্ছে না অর্থি। অর্ণবের দিকে চেয়ে এটাও বোঝা যাচ্ছে না অর্ণব কি তাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে, নাকি গভীর রাত হওয়ায় তার পুরুষত্ব জেগে উঠেছে। অর্থি চাইলেও অর্ণবকে কিছু বলতে পারছে না নিজেকে ছাড়িয়ে নিতে। যাই হোক, স্বামী তো। এই প্রথম তাকে এতটা কাছে টেনে নিল সে। সকালে ঘুম ভাঙতেই অর্ণবকে পাশে দেখে অবাক হয় অর্থি। হুট করে মনে পড়ে গেল কাল রাতে ঘটে যাওয়া ঘটনা। মুহূর্তেই লজ্জায় সারা শরীর গুটিয়ে আসে তার। উঠতে গেলে অনুভব করে মাথাটা প্রচুর ধরে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা পার হয়ে গেছে। ফজরের নামাজও আদায় হলো না আজ। আবার এখন নাস্তা না বানালে এক গাদা কথা শুনতে হবে। আর কিছু না ভেবে চুপচাপ একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। আজ দিনটা কেমন অন্যরকম মনে হচ্ছে। কারণটা হয়তো অর্ণব, তবে আজ অন্য একটা বিষয় খুব মনে পড়ছে তার। প্রান্তর কথা কেন যেন আজ খুব মনে হচ্ছে। সে জানে না কেন, তবে বুঝতে পারছে আজ প্রান্তকে মনে পড়ছে খুব। ছেলেটা কত পাগলামো করেছিল তার জন্য, কতভাবে তার ভালোবাসার প্রকাশ করেছিল। অর্থি চাইলেও তাকে কিছু বলতে পারেনি, কারণ অর্থি মনে করতো তার ফ্যামিলি তার জন্য যে সিদ্ধান্ত নিবে সেটাই তার জন্য ভালো হবে। আজ সন্ধ্যায় বাসায় ফিরে আসা অর্ণব। এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসার কারণটা বুঝতে পারেনি অর্থি।
হয়তো কাজের চাপ একটু কম ছিল। অর্ণব এসে অর্থির সামনে দাঁড়ালো। অর্থির দুগালে হাত রেখে বলল,